শুধুমাত্র আমার ভুলের জন্য আজকে ওকে এতটা কষ্ট পেতে হলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকে ঈদ উল ফিতরের জন্য আমার আর ঝনকের ছুটি আছে, কিন্তু রাকেশের যেহেতু অফিস আছে আর ঝনকের জ্বরটা না কাল রাত্রিবেলাও এসেছিলো ভোর রাতের দিকে, তাই জন্য ওকে একা নিয়ে থাকার সাহসটা ঠিক পাচ্ছি। একা সামলাতে পারবো না এমন না, কিন্তু যদি আবার কখনো 100-র উপরে ওঠে, বাড়াবাড়ি কিছু হয়, তখন ওকে নিয়ে না ঠিক সাহস পাচ্ছি না বলে আজকে মায়ের কাছে যাব। যেমন টাইমে বেরোই টাইমেই বেরোবো, ছুটি আছে তাও ছুটির মতো না। তাছাড়াও আজকে গীতাদি ছুটি নিয়েছে। গীতাদি যদি কাজ করতে হয় না প্রায় 12টা সাড়ে 12টা পর্যন্ত এখানেই থাকে। আমার জায়ের ঘরে করে, আমার ননদের বাড়ি করে, প্রায় এই পাড়াতেই থাকে। গীতাদি থাকলে একটা আলাদা ভরসা পাই। গীতাদিও আজকে নেই, তাই জন্য পুরো একা একা ওকে সামলানো না ঠিক সাহস পাচ্ছি না বলে আজকে বাড়ি যাবো। ছুটি আছে ঠিকই, কিন্তু ছুটির কোনো আজকে ভ্যালু নেই। সকালবেলা একটু তাড়াহুড়োই করছি, আর গীতাদির যে টুকটাক কাজগুলো সেগুলো তো আজকে আমাকেই করতে হবে, তাই জন্য তাড়াতাড়ি উঠে গেছি। রান্না দিদিকে বলেছিলাম তাড়াতাড়ি আসতে, তাড়াতাড়ি এসে গেছে। রান্নাও শুরু করে তাড়াতাড়ি করে আজকে দিনটাকে শুরু করি। অনেক কাজকর্ম আছে, বসে বসে কথা বললে আজকে দেরি হয়ে যাবে। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। রান্না দিদিকে গতকাল বলেই রেখেছিলাম যে আগামীকাল গীতাদি আসবে না, কিন্তু তুমি কিন্তু একটু তাড়াতাড়ি এসো, না হলে আমি একেবারে জলে পড়ে যাব। তখন অবশ্য ঠিক করিনি আজ মায়ের বাড়ি যাব। যখন দেখলাম রাত্রেও ঝনকের জ্বরটা এসেছে তখন তো ঠিক করলাম। এখন রান্না দিদি এসে গেছে, রান্না শুরুও করে দিয়েছে। আর রান্না শুরু করলে না যদিও চিমনি চলে, কিন্তু কেমন যেন ভেতরটা গরম গরম লাগে। তাই উঠেই আমি আগে দরজা জানলা খুলে দিই। সবার আগে খুলি এই ব্যালকনির দরজাটা। এটা তো দক্ষিণ মুখো, বেশ হাওয়া আসে। ওই যে বললাম বাড়ি যাব 9:30টার মধ্যে, তার মানে বেরোবো রাকেশ যদি দিয়ে আসে। তাই জন্য সকালবেলা আগে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। আসলে বাসি ঘরে বেরোনো একদম উচিত নয়, শুনেছি মায়ের মুখে। ভালো মন্দ অত জানি না, শুনেছি তাই মেনে চলার চেষ্টা করি। আর যে হারে প্রত্যেকদিন বিকেলবেলা ঝড় হচ্ছে, তাতে এই বারান্দার অবস্থা একেবারে বেহাল। তাই বারান্দাটাই প্রথমে আগে ঝাড় দিয়ে নিলাম। আমাদের যে সেকেন্ড বেডরুম, মানে যেখানে রাকেশ রেকর্ডিংয়ের কাজ করে, সেই ঘরে তো সাধারণত সবাই খুব একটা ঢোকে না, ওই জন্য ওটা নোংরা হয় না। তাই ভাবলাম ওটা ঝাড় দেবো না, এই ওপর এইগুলো একটু ঝাড় দিয়ে নিই তাড়াতাড়ি করে। এখন অনেক কাজ আছে। আর ব্যালকনি তো ঝাড় দেওয়া হয়েই গেছে, এই ডাইনিংটাও একটুখানি ঝাড় দিয়ে নেবো, আর আমাদের বেডরুমটাও দেবো। কিন্তু রান্নাঘরটা বলেছি রান্না দিদিকে একটু মুছে দিতে, ওইটা না না মুছলে পরিষ্কার হয় না। সকালে ঘুম থেকে উঠে কাজ করা ঠিক আছে, কিন্তু শব্দ না করে কাজ করা এটা আমার কাছে খুব টাফ মনে হয়। রাকেশ আর ঝনক তো এখনও ঘুমোচ্ছে, তাই খুব আস্তে আস্তে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। অন্যান্য দিনগুলোতে এই কাজে গীতাদি আমাকে অনেক হেল্প করে দেয়। এই যে এই ফল কেটে ভাগ করে দেওয়া, তারপর টিফিন গোছানোর সময় খেতে দেওয়া, আজকে এই কাজটা পুরো টোটালি একা হাতে করতে হবে। তারপরে আবার ঝনকটার জ্বর, ওরও খাওয়ার রুচি নেই, ওকেও টাইম মতো খাওয়াতে হবে। আবার সহজে খেতেও চাইবে না, খাওয়া নিয়ে বায়না করবে। সব নিয়ে না সকালটা খুব চাপে কেটেছে জানো তো। তাড়াতাড়ি করে এখন ফলগুলো কেটে ফটাফট ভাগ করে ফেলি। আমি আর ঝনক তো বাড়িতে গিয়েই ফল খাবো, তাই জন্য শুধুমাত্র শ্বশুরমশাই আর রাকেশের জন্যই ফলটা কেটে একেবারে ভাগ করে ফেললাম সকালবেলায়। তবে এই বেদানা ছোলা এই কাজটা বড় একটা বিরক্তিকর কাজ মনে হয়। প্রথমত এই একটা একটা করে দানা ছাড়াও টাইম লাগে, আর দ্বিতীয়ত নখগুলো কালো হয়ে যায়। ওই জন্য মাঝে মধ্যে কী করি জানো, একটা বাটির মধ্যে জল রাখি, একটু করে ছাড়াই আর একবার করে বাটিতে হাতটা ধুই, তাহলে নখগুলো পরিষ্কার থাকে। রাকেশ দেখলাম গতকাল আঙুর নিয়ে এসেছে। এই যেই সমস্ত সবজিওয়ালা বা ফলওয়ালারা এরকম প্যাকেটের মধ্যে গিট মেরে দেয় না, তাদেরকে আমার খুব রাগ হয়। আজকে একটা কাজ করলাম, সব আঙুরগুলো একবারে ধুয়ে টিফিন বক্সে ভরে রাখলাম, তাহলে একটা সুবিধা হবে, তাড়াহুড়োর সময় ওই আঙুর ধোয়ার ঝামেলাটা থাকবে না। ফল খাওয়া শরীরের পক্ষে খুব উপকার, খেতেও ভালো লাগে, কিন্তু ফলগুলোর এই তদারকি করা, তারপরে কোনটা কখন পচে যাচ্ছে সেটা দেখে সেই মতো কাটা, প্রত্যেককে সমান ভাগে ভাগ করে দেওয়া, এই কাজগুলো না বড় বিরক্তিকর, কিন্তু বিরক্তি লাগলেও করি। কেন বলো তো, ছোটবেলা থেকে তো বাবাকে দেখছি ফল কেটে একেবারে সমান ভাগে ভাগ করে সবাইকে দিত। রাকেশ সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকে, আর ও এইসব কাজে অতটা পারদর্শীও নয়, তাই জন্য এই দায়িত্বটা এখন আমিই নিয়েছি। আমার শ্বশুরমশাইকে কিন্তু প্রত্যেকদিন সকালবেলা এইভাবে গুছিয়ে ফল কেটে একদম রেডি করে রেখে দিয়ে যাই। জানি আমরা যখন বেরিয়ে যাব তখন উনি ওঠেন, তখন আর কে কেটে দেবে ফল, তাই সকাল সকালই কেটে দিই। ঝনকের জ্বরের কারণে কয়েকদিন ধরে খাওয়ার রুচি নেই, ওই জন্য মাছ থাকলো কি থাকলো না ওইসব ব্যাপারে অত মাথা ঘামাচ্ছিলাম না। আজকে রাকেশকে পাঠিয়েছি, যাও নিচ থেকে মাছ কিনে নিয়ে আসো। রাকেশ ওদিকে মাছ কিনছে, আর ওই দেখো আমার শ্বশুরমশাই উঠে গেছেন, ব্রাশ করছেন। এইবারে ওনাকে চা দিয়ে তারপরে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। সব কাজ তো শেয়ার করা যায় না। সকালে উঠে থেকে গীতাদি নেই বলে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, 8:30 বেজে গেছে কাজকর্ম সারতে সারতে, এখনও বাথরুমে ঢুকতে পারিনি। আর এই ছেলেটা যেদিন থেকে জ্বর হয়েছে সেদিন থেকে ওর পটির সাথে সম্পর্ক শেষ। এই ছেলেটাকে নিয়ে আমি একেবারে অস্থির হয়ে গেলাম। এই দেখো ঘুম থেকে উঠে থেকে বায়না শুরু করে দিয়েছে, চলো পটি করতে যাবো। ওই দেখো
চলো পটি করবে। পটি না করলে পেটের মধ্যে জার্মগুলো নাচবে। পটি না করলে পেটের মধ্যে জার্মগুলো নাচবে। এই দেখো এখন আর মানে এরকম টাইম নেই যে ওকে ধরে বেঁধে নিয়ে গিয়ে বসাবো। আজকে তো স্কুলে যাচ্ছে না, আজকে স্কুল নেই, অসুবিধা নেই। বাড়ি গিয়ে মানে ওর দিয়ার বাড়িতে গিয়ে তারপর চেপে ধরে বসানোর চেষ্টা করবো। আজকে সকালবেলা তোমাকে একটা অন্যরকম সুন্দর একটা খাবার দেবো, শোনো, হোয়াইট খাবার দেবো না। না না যেতে হবে, এই ওকে স্কুলে পাঠিয়ে দাও, স্কুলে গিয়ে পটি করবে, ওটাই ভালো হবে। ওই যে স্কুলের যে হোয়াইট যে প্যান্টটা ওটা ব্ল্যাক হয়ে গেছে, ওইটার মধ্যে গিয়ে বসে বসে পটি করবে, ঠিক আছে? জলটা খাও, ওঠো ওঠো জল খাও। জ্বরটা হওয়ার পর থেকে না ঝনক আরও যেন বেশি বায়না করছে প্রত্যেকটা ব্যাপার নিয়ে। যেটাই করাতে যাচ্ছি সেটাই করতে চাইছে না। আমার এখন এসব করার সময় নেই, আমি তাড়াতাড়ি করে এখন ঢুকি, তাহলে পরে আবার 9:30টার মধ্যে বেরোতে পারবো না। ঝনককে একা রাখার সাহস পাইনি বলে এখানে এসেছি ঠিকই, এসে হয়তো এখন একটু রিল্যাক্সভাবে থাকবো, চিন্তা নেই, মা আছে, যদি কিছু মা একটু সামলাতে পারবে। কিন্তু তোমরা ভাবতে পারবে না এইটুকু টাইম যে কী করেছি আমি সকাল 6:30 থেকে 9:30 পর্যন্ত। মানে আমি আর আমার মধ্যে ছিলাম না। যেটুকু টাইম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি সেগুলো মানে কোনো রকম করতে হয় তাই করেছি। মানে পাগলের মতো অবস্থা হয়েছিল আজকে। একদিকে রাকেশকে খেতে দেওয়া, ঝনককে খাওয়ানো, ঝনক খেতে গিয়ে প্রচণ্ড বায়না করেছে, ঝনকের মানে ওষুধ খাওয়াতে গিয়ে বায়না করে, তো সে করানোই যায়নি। তারপরে আমার শ্বশুরমশাইয়ের সকালের খাবার, দুপুরের খাবার, রাকেশের সকালের খাবার, দুপুরের খাবার, নিজের খাবার, মানে বলা যায় না এমন মানে তাড়াহুড়ো। তার মধ্যে ঘর ঝাড় দেওয়া, ফল কেটে ওদেরকে রেডি করে দেওয়া, প্রচুর চাপ ছিল সকাল থেকে। এখন এসে এখানে একটু রিল্যাক্স করবো সারাদিন। আজকে স্কুল নেই, কিন্তু আজকে একটু ঝনককে পড়তে বসানোর দরকার। জানো তো যেদিন থেকে জ্বর হয়েছে না একদম পড়ার সাথে সম্পর্ক নেই, পড়তেই চাইছে না। আর ওর জ্বরটা এখন নেই ঠিকই, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা। সেটা বুঝতে পারলাম যখন আমরা এলাম, রাস্তা তো ভাঙা, বাইকে করে রাস্তায় জার্কিং হচ্ছে, যখনই জার্কিং হচ্ছে তখনই বলছে মাথা ব্যথা করছে। এইটা জ্বরের সিমটম। জ্বর হলে এই মাথা ব্যথাটা হয়। এমনিতে হয়তো মাথা ব্যথাটা বোঝা যায় না, কিন্তু যখন জার্কিংগুলো হয় তখন বেশ মাথাটা ব্যথা করে। এখন ওকে একটুখানি স্নান টান করিয়ে নিয়ে পড়তে বসাবো। মা একটা সিরিয়াল দেখতে বসেছে, কি সিরিয়াল জানি না, আমার তো সিরিয়াল দেখার একদম নেশা নেই। ওটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে এরকম করে, ওই যে হচ্ছে, এটা শুনে আমি ভেঙাচ্ছি। ঝনক হাসতে হাসতে এখন লুটোপুটি খেয়ে যাচ্ছে। তুমি শোনো, মিউজিকটা শোনো, মনে হচ্ছে যেন একেবারে সব উথাল পাথাল হয়ে গেল, এরকম হচ্ছে। শুনতে পাচ্ছ সবাই? আর ঝনক এদিকে হেসে হেসে আসতো। বেশ তিনজনে মিলে আজকে হাসাহাসি হচ্ছিল দুপুরটাতে। মা প্রমিস করছি, মা প্রমিস। স্নানের পর বলেছিলাম একটু পড়তে বসতে, কিছুতেই বসেনি। আমি রাগ করেছি, এখন আমার রাগটা ভাঙাতে এসেছে, বলছে সব কথা শুনবো। কিন্তু ওর গাটা দেখলাম একটু গরম গরম। আমি দাম বাড়াচ্ছি ঠিকই, ওর সাথে কথা বলছি না ঠিকই, কিন্তু বুঝতে পারলাম ওর পড়তে বসার মনটা একদমই নেই। জ্বর আসলে কি আর পড়তে বসতে ইচ্ছে করে? আমি এখন একটু ফল খেয়ে নিই, আর ঝনকটাকে এখন একটু চাপে রাখতে হবে এইভাবেই। যতই বলুক প্রমিস কথা শুনবো, কিন্তু একদম উত্তর দেবো না। শরীরে দিচ্ছে না, তাও ওর গানও চালিয়ে যাচ্ছে, ওর ড্রয়িংও চালিয়ে যাচ্ছে। কিন্তু ড্রয়িং তো চালাচ্ছে, বাড়িটার অবস্থা দেখতে পাচ্ছ কেমন জোকারের মতো করেছে বাড়িটাকে। কি বাড়ি বানিয়েছিস তুই? হ্যাঁ ঠিক আছে। একদিকটা কি শ্যাওলা পড়ে গেছে নাকি বাড়ির? হ্যাঁ। ছি ছি, ইস, ব্ল্যাক রাস্তার মধ্যে কি পড়ে আছে? কাদা, পাক? না না, দেখো রাস্তাগুলো এরকম ব্ল্যাক কালার, হাই রোড, হাই রোডে। ও এটা হাই রোড, হাই রোডের পাশে এরকম একটা কুড়ে ঘর, তার পাশে একটা এরকম গাছ, এটা হাই রোড? হাই রোড তো এরকম বেঁকা হয় না, সোজা হয় একদম। বাচ্চাদের চিন্তা ভাবনাগুলো সত্যি। ও বাবা, আবার তো দেখছি গাটা হালকা হালকা গরম। ওর শরীরে যতক্ষণ এনার্জি থাকে ও চেষ্টা করে নিজেকে এঙ্গেজ রাখার, কিন্তু দেখলাম একটু হালকা হালকা জ্বর আসছে এবার। ছুটির দিনে বাড়িতে বসে বসে শুধু আরাম করব? ঝনককে তো ওখানে ড্রয়িং করতে বসিয়ে দিয়ে এসেছি, আর এখানে এখন আমি আর মা কি করছি দেখো। খাটের অবস্থা দেখতে পাচ্ছ? শীত চলে গেছে, এখন তো আর শীতের জামা কাপড়ের কোনো কদর নেই, এগুলো এখন গুছিয়ে রাখতে হবে। এখন কদর করছি না ঠিক আছে, কদিন পরে ঘুরতে যাচ্ছি না, তখন কদর করতে হবে। তাই এখন থেকেই সব গুছিয়ে সেট করে রাখি, তখন যেন হাতের কাছে সব পাওয়া যায়। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানটা মায়ের জায়গাটা এখন আমরা গোছাচ্ছি, বাবার জায়গাটা দেখো। ছেলেরা যে অগোছালো হয় এটাই তার প্রমাণ। রাকেশের সাথে এই নিয়ে তো আমার সবসময় ধুমধুমার বাদে, তোমাদেরকে সেটা আগেও বলেছি, তোমরা রোজই দেখো। আর এবার একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হলো মায়ের এখন বয়স বেড়ে গেছে,
এখন আর ওইরকম বয়স নেই যে বাড়িতে চিৎকার চেঁচামেচি, জামা কাপড় গুছিয়ে রাখছে না, ঘর গুছিয়ে রাখছে না, তাই জন্য মা এখন হাল ছেড়ে দিয়েছে। হাল টাল ছেড়ে দিয়ে এখন বলেছে তুমি ওই জায়গাটা পুরো নিয়ে নাও, যাও, আমাকে এখনটা দিতেই হবে না। আগে ওখানে মায়ের আর বাবার অর্ধেক জায়গা নিয়ে থাকতো, এখন পুরো ছেড়ে দিয়েছে হাল, আর ওই জায়গাটার ওই দশা করেছে। এবার খাটটা শুধু দেখো, এগুলো শুধু মায়ের জিনিস। ও না, এখানে শুধু মায়ের জিনিস নেই, এখানে আমাদের জিনিসও আছে। আমাদের বিয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত আমাদের বিয়ে হয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু ভাগ ছাড়িনি। এই দেখো আমাদের সব অ্যালবাম, অন্নপ্রাশনের অ্যালবাম, বিয়ের অ্যালবাম সব বেরোচ্ছে। প্রায় 1/2 ঘন্টা 40 মিনিট পরিশ্রমের ফল এটা। আমি আর মা মিলে গুছিয়ে ফেললাম নিচের তারটা। এরপরে রান্নাঘরে গিয়ে দেখলাম মা পটল ভাজা করছে। এই পটল ভাজা যে আমার কী প্রিয়, পটল সবজিটাই আমার খুব ভালো লাগে, তা যেমন করেই দাও না। এই যে আমাদের ভাজা স্পেশালিস্ট, ভাজা করাতে এতটাই এক্সপার্ট, ওপরটা থাকবে মরমরে, ভেতরটা থাকবে একেবারে সফট কিন্তু কাঁচা। ভাজা স্পেশালিস্ট খাওয়া হয়ে গেছে। আজকে ঝনক এলেন এখন দিদির বাড়ি থেকে গল্প টল্প করে। এখন উনি মানে কে বলো তো? বাবা। বাবার এখানে ওই দেখো, ওই দেখো, আমরা অত বেলা করে আমি খেলে আমার হজম হয় না, সেই জন্য আমি খেয়ে নিয়েছি। বাবাকে যখন বলি পঞ্চব্যঞ্জন কি সপ্তব্যঞ্জন সাজিয়ে বসছো, তখন কি বলে বলো তো? তুই মনে হচ্ছে খাসনি, তুই মনে হচ্ছে পান্তা ভাত খেয়ে আসিস। কি কি খাচ্ছে দেখো, এই দেখো উচ্ছে, কুমড়ো, পটল, বেগুন সব দিয়ে ভাজা। এখানে আমি এনেছি লাউ চিংড়ি, সেটা বেসন দিয়ে পটল ভাজা, লাউ দিয়ে মুসুরির ডাল, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, চাটনি, দই। বাবা সত্যি সবটা সপ্তব্যঞ্জন। কালকে আমি বলেছি বাবা পঞ্চব্যঞ্জনও তো না, সপ্তব্যঞ্জন সাজিয়ে বসছো, তখন আমার দিকে একদম ভুরু টুরু কুচকে, কেন তুই মনে হচ্ছে পান্তা ভাত খেয়েছিস? আর এই ছেলেটা একটু আগে আমার ভুল হয়েছে, ভুলের জন্য ও মাসুল দিয়েছে। সেটা হলো ওর হালকা হালকা জ্বর এসেছিলো, আমি জ্বরটা না কমিয়ে মানে ওষুধটা না দিয়ে ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছিলাম, ব্যাস বমি করে দিয়েছে সব। বমি টমি করে তারপর কি বলছে, গলাটা কেমন করছে, কচকচ করছে। গলাটা কেমন করছে জানো? জানো কি গলাটা কচকচ করছে, টেবিল ধরে টানছে। প্রত্যেকের মা বোধহয় এইরকমই হয়, কাজের কোনো বিরাম নেই। সন্ধেবেলা উঠে দেখলাম তখনও মা রান্নাঘরে ব্যস্ত। এখন ব্যবস্থা হচ্ছে জামাইয়ের জন্য, হচ্ছে চিড়ের পোলাও, অফিস থেকে ফিরে খাবে তাই। কাদের কুলের বউ এটা? কাদের কুলের বউ? ছোটবেলা থেকেই ঝনককে যদি মাথায় এরকম ঘোমটা দিয়ে দেওয়া হতো না, ও খুব মজা পেত। রাকেশের প্রত্যেক দিনের কাজ অফিস থেকে ফিরে ঝনককে একটু আচ্ছা মতো চটকে নেওয়া, আর না হলে একটু ভালো মতো আদর করে নেওয়া। বাড়িতে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে। আর আজকে যখন দুপুরবেলা ঘুমোচ্ছিলাম তখন এত বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, আমি তো টের পাইনি। পরে শুনলাম মায়ের কাছে, রাকেশের কাছে শুনলাম আজকে কল্যাণীতে শিলার বৃষ্টি হয়েছে, শিমুরালিতে শিলার বৃষ্টি হয়েছে, চাকদাতে হয়েছে কিনা জানি না। বাইরের এতই ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে যে আজকে ফেরার সময় ঝনককে সোয়েটার পরিয়ে মাথায় রুমাল বেঁধে আমিও স্টোল জড়িয়ে এসেছি। বাড়িতে তো এসেছি, আর আজকে আমি একটা এত বড় ভুল করে ফেলেছি। আমি সবসময় ঝনককে জ্বরটা দেখে তারপরে খাওয়াচ্ছি, মানে ওর যদি শরীরে জ্বর থাকছে না তখন খাওয়ার একদম রুচি থাকছে না। কিন্তু আজকে দুপুরবেলা ভাবলাম যে দেখেছিলাম 12টা নাগাদ জ্বর 100, এবার ভাবলাম যে 100 জ্বর আছে, একটু দেরি করি, ও জ্বরের ওষুধটা খাওয়াই একটু দেরি করে, তাহলে রাত্রিবেলা একটু দেরি করে খাওয়াবো, ঘুমের মধ্যে যে জ্বরটা আসছে রাত্রিবেলা সেটা হবে না, একটু রাত্রে ওষুধটাও পরে খাওয়াবো। কিন্তু এত ভুলো মন আমার যে যখন খাইয়েছি তখন আর জ্বরটা দেখিনি, তখন জ্বরটা খুবই বেড়ে গেছিলো। খাওয়াতে তো বসিয়েছি, এবার দুপুরে যে ফলের রসটা খাইয়েছিলাম পুরো হড়হড় করে বমি করলো, যে 1 গ্লাস ভাত দিয়েছি। তারপরে দেখলাম জ্বর মেপে 101 জ্বর, তখন ওষুধ দিলাম, জ্বর কমার পরে আবার খাওয়ালাম। যখন খেলো অল্পই খেলো, কিন্তু তখন মুখে নেওয়ার সাথেই হড়হড় করে বমি। আর সেই বমি ভাবতে পারবে না, আমার ওর বমি দেখে কষ্ট দিয়ে মানে বমি বেরোচ্ছে এইরকম অবস্থা, আর মনে হচ্ছে দম বন্ধ হয়ে আমার জন্য, আমার আর কি ভুলটার জন্য ওর এই কষ্টটা হলো। আর তারপর থেকে বলছে গলাটা কচকচ করছে, আসলে গলাটা ছিঁড়ে গেছে এত বমি করে। বাড়িতে এসেই রাকেশ গেছে রেকর্ডিংয়ে, আর ঝনককেও ওইখানে বসিয়ে দিয়েছি, বুঝতেই পারছো। প্রত্যেক দিনকার মানে মানুষ এত পাগল কি করে হয়, রোজ দেখে তাও ওর ভালো লাগে। এই দেখো ও দেখুক এটা, আর রাকেশ এদিকে রেকর্ডিংয়ের কাজটা করে ফেলুক। বাড়িতে এসে শ্বশুরমশাইকেও চা করে দিয়েছি, উনিও ওনার মতো টিভি দেখছেন। আমি এখন আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো করি, তারপরে সবাইকে খেতে দেবো একবার। এই দিনগুলো বেশ ভালো লাগে যখন ভাবি যে কাল পরশু পরপর 2 দিন ছুটি আছে। আজকেও ছুটি ছিল, কিন্তু রাকেশের যদি অফিস থাকে না তাহলে আমার ছুটি থাকার কোনো মানেই হয় না, সকাল থেকে তো তাড়াহুড়ো বেঁধেই থাকে। কালকে রাকেশের ছুটি আছে যেহেতু আমার এখন খুব আনন্দ, পরপর 2 দিন ছুটি।
আর কালকে রান্না দিদিকেও আসতে বারণ করে দিয়েছি, নিমন্ত্রণ আছে। ওই জন্য কালকে আমি একদম অ্যালার্ম দেবো না, সকালে অনেকক্ষণ ঘুমোবো, ভাবছি অনেকক্ষণ ঘুমোবো, কিন্তু যেদিন ভাবি অনেকক্ষণ ঘুমোবো সেদিন তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আর জনকে শুয়ে দিয়েছি, দুপুরবেলা জ্বরের ওষুধ দিয়েছিলাম, তারপরের থেকে এখনও পর্যন্ত জ্বরটা আসেনি, কিন্তু রাত্রে ঘুমের মধ্যেও যদি জ্বরটা না আসে তাহলে আমি খুব খুশি হব। আমার থেকে বড় খুশি আর কেউ হবে না। হোমিওপ্যাথি যে ডাক্তারকে দেখাই ওনাকে ফোন করেছিলাম, আমি তো বলেই দিয়েছি তোমাদেরকে অ্যান্টিবায়োটিক দেবো না। উনি আমাকে বললেন যে উনি যে ওষুধগুলো দিয়েছেন ওই ওষুধগুলো আধ ঘন্টা অন্তর অন্তর অল্প অল্প করে খাইয়ে যেতে। আমি তাই করছি আজকে সন্ধ্যের থেকে। দেখা যাক, যদি জ্বরটা না আসে তাহলে বুঝবো যে সত্যি ওনার ওষুধের সত্যি খুব মানে কাজ। আমি তো জনক যখন ওই 1 বছরের কাছাকাছি বয়স তখন থেকে আমি হোমিওপ্যাথি শুরু করেছি। তোমরা ভাবতে পারবে না, দিনে প্রায় 15 থেকে 16 বার করে ওষুধ এরকমও হয়েছে। তাও আমি হোমিওপ্যাথির ওপরেই বিশ্বাস করে আছি, অ্যালোপ্যাথি আমি ধরিই না। এই যে এখন খুব জ্বর, যেহেতু 102 উঠে যাচ্ছিলো, 2.5 উঠে যাচ্ছিলো, ওই জন্য বাধ্য হয়ে আমি ওকে প্যারাসিটামল দিয়েছি। তাছাড়া আমি ওষুধ ধরিই না অ্যালোপ্যাথি। ছোটোবেলায় খেতো না, এখন যদিও খায়, কিন্তু আমার মনে হয় যে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়াটা শরীরের পক্ষে ক্ষতিকর, হোমিওপ্যাথিটা অতটা ক্ষতিকর না। অনেক কথা বললাম, চলো এবার তাড়াতাড়ি করে আজকে দিনটাকে শেষ করে ফেলি। প্রত্যেকদিন তাড়াতাড়ি করে শুরু করি, আজকে তাড়াতাড়ি করে শেষ করব। আসলে এখন এডিটিংয়ে বসিনি, এবার বসবো। কালকে ছুটি আছে না, একটুখানি ঢিলা দিয়ে দিয়েছি। কালকে আবার নতুন ব্লগে দেখা করবো। গুড নাইট, টাটা।